স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাত। জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটি ইঙ্গিত হিসেবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দল। যদিও বিশেষজ্ঞদের মত, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। তারা বলছেন দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে দিনক্ষণ। এদিকে নির্বাচন কমিশন বলছে যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত কমিশন। সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? সবার মনে একটি প্রশ্ন। এমন পরিস্থিতিতে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন 2025 সালের শেষে বা 2026 সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে ভোটের দিনক্ষণের বিষয়ে একটি ধারণা হিসেবে দেখছেন বিএনপি সহ বিভিন্ন দল। তবে তারা এও বলছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ নেই। আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। মাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। রাজনৈতিক মহলে এই নিয়ে নানা আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জানান যে কোনো সময় ভোট করতে প্রস্তুত ইসি। নির্বাচনের জন্য আমরা একদম আমাদের প্রস্তুতি শুরু আনা চলছে। এদিকে বিশেষজ্ঞরা মনে করেন নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে দিনক্ষণ। আমরা মনে করি তারা একপক্ষ হয়ে কিভাবে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারা যায় সেই সময়টুকু দিয়ে এবং সবাই মিলে বসে আলোচনা করে তারা এই দিনগুলি ঠিক করবেন। এই অন্তর্বর্তী সরকার তালবাহানা করবেন না, তারা জাতির কাছে তাদের শাসন জাতির উপরে আর চাপিয়ে দেবেন না। এদিকে রাজনৈতিক দলের নেতারা অনেকেই মনে করেন ঐক্যমত না হলে নির্দিষ্টভাবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা সম্ভব নয়। উনি কথাবার্তা বলবেন সবার সাথে এবং এই কথার মধ্যে দিয়ে যাতে একটা ঐক্যমত্যে আসা যায় তার জন্য একটা ঐক্যমত্য কমিশনও করছেন। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন ডক্টর ইউনূসের বক্তব্য একটি নির্দেশিকা মাত্র। প্রয়োজনীয় সংস্কার ও ভোটের দিন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। যতগুলো কাজ আছে সেই কাজ সবগুলো মিলে করতে এইরকম সময় তো লাগতেই পারে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল পৌর উদ্যানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ে তো কর্মশালা হচ্ছে, কারা অংশ নিচ্ছেন এই কর্মশালায় বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বিএনপি এর আগেই 31 দফা যে রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের যিনি কাঠামোটি দিয়েছিল সেটি তারা এটি জেলাতে বিভাগ থেকে জেলা এবং জেলা পর্যায়ে তারা এই কর্মশালা করছেন এবং এই কর্মশালার যে প্রধান অতিথি তিনি তারেক জিয়া তিনি তো আছেনই, কিন্তু এখন যে এই যে পৌর উদ্যান রয়েছে সেই পৌর উদ্যানে রয়েছেন হচ্ছে উপজেলা থেকে আসা বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যে কমিটির যারা নেতৃত্ব রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে তারা লোকজন এই বিষয়ে জানবো যে এখানে যে বিএনপির জেলাতে যে সাধারণ সম্পাদক রয়েছে আমরা তাদের জানবো যে আপনাদের প্রস্তুতি কেমন। সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন বেলা 11টা প্রস্তুতি হচ্ছে। যারা আপনাদের আমন্ত্রিত ছিল তারা এসেছিল কিনা, কখন নাগাদ থেকে শুরু হবে এবং এর থেকে আপনারা তৃণমূলে কি বার্তা দিচ্ছেন? ধন্যবাদ। আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আজকে টাঙ্গাইল জেলা। আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইলের 23টা ইউনিটের আপনার প্রত্যেক উপজেলার অঙ্গ সংগঠন যারা আছে, 11টা অঙ্গ সংগঠন, সব সংগঠনের টপ 5 এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির টপ 5 এবং পৌর বিএনপির টপ 5 নিয়ে আমাদের এই কর্মশালা। এবং আমরা মনে করি যে এই কর্মশালার মধ্য দিয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা 31 দফা সম্পর্কে ধারণা পাবে এবং তারা ধারণা নিয়ে পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এমনকি গ্রাম পর্যায়ে আমরা এই 31 দফাকে ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। শুনছিলেন যে 31 দফার অনেকগুলোই কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা বলছি যে তার দৃশ্যমান আমরা দেখছি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এবং নানান কিছু ফিরে আসে বিএনপিকে উজ্জীবিত করছে এবং এই বার্তাগুলি তারা প্রত্যেকটি জনগণের মাঝে পৌঁছে দিতে চান এবং নতুন একটি বাংলাদেশের তারা বার্তা পৌঁছে দিতে চান। সোহেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাটিতে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে 12,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। মূলত সন্ধ্যা থেকে সকাল অবধি থাকছে শীতের দাপট। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে উত্তাপ পাওয়া যাচ্ছে না। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছেন শ্রমজীবী ও দিনমজুররা। আগামী 20 ও 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা আবার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করেছে এক্সপো গ্রুপ। উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন শুরু থেকেই, তবে প্রাণ হারান উত্তাল 5ই আগস্ট। এরপর 3 মাস পেরোলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান। মামলার অগ্রগতি নিয়ে হতাশ শোকবিহ্বল পরিবারটি। আমাকে বলতো না আন্দোলনে যেত, সেদিন আমার সামনে দিয়েই গেছে। আমি অনেকবার নিষেধ করলাম, তোমাকে দেখে ওরা টার্গেট করবো, আব্বু আজকে যাও না বাবা। সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা। আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে। তখনও আমার ছেলে জানতেই ছিল, বলতো যে আসলে জীবন দেয়া হলেও এই দেশের মানুষকে রক্ষা করা উচিত। আন্দোলনে উত্তাল রাজশাহীর আলুপট্টি এলাকায় 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিশাত। শুধু স্বামী নয়, একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস্ব নিশাত। আসলে সাকিব তো শুধু আমার স্বামী না, সাকিবই আমার একমাত্র বন্ধু ছিল। আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিচ্ছু নেই। সাকিবের পরিবারও রাজি ছিল না, আমার পরিবারও না। তারপরেও ধরেন সাকিব আর আমার জেদের বসে এই বিয়েটা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর আসিনি এই জায়গাতে। সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, সুযোগ পান বেসরকারি মেডিকেলে, কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল। বাপের পা ধরে কাঁদছে, আব্বু আমাকে মেডিকেলে পড়াও, তোমার দোকান আছে একটা, বিক্রি করে আমাকে মেডিকেলে পড়াও, আমি অন্য কোথাও আর পড়বো না। পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি করেছিলাম আমি। আন্দোলনের 3 মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার। ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল 2 জন সমন্বয়ক এসেছিল, আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল। সেই মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে, এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ। আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার। যোগ্যরা এগিয়ে নেবে দেশ, তাহলেই সফল হবে সন্তানের জীবনদান, মনে করেন সাকিবের মা। এই দেশে কোনো বিচার আছে? সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। টঙ্গী ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মার্চ অথবা এপ্রিলে ওনারা আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং একটা স্থায়ী সমাধানের দিকে যাবেন। এই ধারার উপরেই আমাদের ইজতেমার মাসাধিকাল পূর্বে একটা 5 দিনের জোর হয়। এই জোর প্রতি বছরই হয়ে আসছে। তো সেই জোর আমরা টঙ্গী টিনশেড মসজিদে করতাম, এবার বেশি হওয়াতে টিনশেড মসজিদের সাথে ময়দানের কিছু অংশও ব্যবহার করা হয়। এই জোরের পরপরই তারা জোর করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে, তারা এখন জোর করবে না। তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা,
এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদেরকেই করতে হয়। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াইতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আহসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদে অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে, ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, হ্যাঁ, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা, যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রম ঘন এলাকা আর কি, সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায়, যাতে এটা ইজিয়ার হয়। হ্যাঁ, তারপর আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অল্প কিছু উদ্যোগ নিয়েছি, খুব গর্ব করে বলার মতো কিছু না, কিন্তু আপনারা জানেন একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে। লাউঞ্জটা আমার ধারণা প্রবাসীরা পছন্দ করছেন। ওখানে ওনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের মানে প্রায় 200 মতো কর্মী নিয়োগ করা হয়েছে। পুরো কাজটাতে IOM আমাদের অনেক হেল্প করেছে। এটা আমরা মাত্র শুরু করেছি, এটা না যে এটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে, বাট আমি মোটামুটি যেটুকু ফিডব্যাক পেয়েছি আপনার জন্য একটু সুবিধা হয়েছে। আবার ব্যাংক যেটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, সেখানে সরাসরি এখন রেমিটেন্স পাঠানো যাচ্ছে, কিছুটা হলেও কিছু মানুষের উপকার হচ্ছে। ওয়েজ আর্নার বর্ডের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল যে ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া, তো এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক 2বার কথা বলেছি এবং এটা আমাদের ক্রেডিট না, কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল, ওনারা করে দিয়েছে। তারপর আমরা যারা বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে, আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে। ওনার চাকরি চলে যাবে, জেলে থাকতে পারে সারা জীবন, এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন। এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশি ভাই বোন রাস্তায় নেমে এসে জুলাই গণ অভ্যুত্থানে আজকে যে আপনার মুগ্ধ, আবু সাইদ, তাদের যে আত্মত্যাগ, ওয়াসিম তাদের যে আত্মত্যাগ, তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। চরম মূল্য দিতে হয়েছে এই জন্য তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল, কারো বিদেশে থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে পারবে না কি, এরকম অনিশ্চয়তা ছিল। জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে। আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওনারা ফেরত এসছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ নিচ্ছি, আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদেরকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বয়সেলের মাধ্যমে, বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব। প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বড় বড় শিল্প গ্রুপ আছে, আমাদের সাথে যোগাযোগ করেছেন, ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, এটা আমরা অবশ্যই করব।
এখন আপনাদের একটু চ্যালেঞ্জের কথা বলি, আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের, আমার দৃষ্টিতে আমার ভুল হতে পারে, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, আপনারা জানেন এটা কতটা। আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্ট আছেন তাদের মধ্যে ভালো আছেন, আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কত ভালো, মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায়, কিন্তু রিয়ালিটি। এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তাদের আবার সাব এজেন্ট থাকে, এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা ভাবছে তাদের যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি, এই সুযোগ গ্রহণ করা হয়। সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে, সেটা লক্ষ্যে চেষ্টা করছি। এখানে আবার মামলা ঝুলে আছে, মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ, কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয়, সেটা চেষ্টা করছি সলভ করার জন্য। সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায়। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা এই চ্যালেঞ্জ অল্প সময়ে মেটানো সম্ভব না। ইতিমধ্যে আমরা 2টা উদ্যোগ গ্রহণ করেছি। সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে, সেখানে আমরা সৌদি আরবে কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। আমি 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে, চুক্তি হয়েছে। সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নির্মাণের 20 বছরেও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল। টার্মিনালের বদলে গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে। এতে আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে। বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। চালক ও শ্রমিকরা জানান, সংস্কারের অভাব ও নিরাপত্তার সংকট থাকায় বাধ্য হয়ে প্রধান সড়কে গাড়ি রাখছেন তারা। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। 2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল। নির্মাণের 20 বছর হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী পরিণত হয়েছে নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে। টার্মিনালের ভেতরে খানাখন্দে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণ, পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের। শ্রমিকরা জানান, রাস্তায় বাস রাখায় দুর্ঘটনা ঝুঁকির পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। স্টাফের কোনো নিরাপত্তা নেই, একটা গাড়ি এদিকে রাখতে আসলে চুরি ডাকাতির একটা ইয়ে হয়। এক গাড়ির সাথে আরেক গাড়ি যে প্লেস করব, অথবা গাড়ির থেকে আপনি প্লেস করে আপনি নামবেন, নামার কোনো পরিবেশ থাকে না বৃষ্টি হইলে। চারপাশে কোনো বাউন্ডারি নাই, যে কোনো সময় বহিরাগত পোলাপান আসে, আইসা গাড়ির মাল সামান এটা সেটা চুরি হয়। স্টাফ অনেক সময় গাড়ি ঘুমায়, গাড়ির মোবাইল টোবাইল চুরি হয়, এগুলো তো আছেই। মলাহালায় পৌরসভার গাড়ি এনে দুর্গন্ধে থাকা যায় না। বিভিন্ন সময় সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। অভিযোগ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের। জেলা প্রশাসক বাস স্টেশনে এসে পৌর কর্তৃপক্ষকে নিয়ে সরজমিনে নিয়ে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন। দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরু হবে জানান পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে, রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য 2 শতাধিক গাড়ি চাঁদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করে। যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি চালক, শ্রমিক ও যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। টঙ্গীতে আসন্ন 7 থেকে 9 ফেব্রুয়ারি তারিখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে একটি বিশেষ বৈঠক হচ্ছে। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সবশেষ কি সিদ্ধান্ত হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেখুন সামিয়া, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কিছুক্ষণ আগে মাত্র বৈঠকটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে 11টার কিছুক্ষণ পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি প্রবেশ করেছেন। এর আগে আমরা দেখেছি সাতপন্থীদের 4 জন শীর্ষ নেতা তারা বৈঠকে প্রবেশ করেছেন, এবং এই যেহেতু একটি জরুরি বৈঠক
আপনি জরুরি বৈঠকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও আরও 4 জন উপদেষ্টা তারা বৈঠকে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা রাহেদ ইসলাম উনি আছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উনি আছেন, তারপর ভূমি এবং বিমান উপদেষ্টা হাসান আরিফ তিনি প্রবেশ করেছেন এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি বৈঠকে উপস্থিত। বৈঠকটি খুবই জরুরি। আপনি জানেন যে গতকাল রাতে টঙ্গীতে যে ইজতেমাকে কেন্দ্র করে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এখানকার সাতপন্থী এবং জুবাইরপন্থীদের নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 2 জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে আসলে আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে বৈঠকের ছবি দিয়েছেন আমাদেরকে এবং আমাদেরকে জানিয়েছেন যে বৈঠক শেষে পরবর্তীতে ঠিক 12টা নাগাদ জুবাইরপন্থীদের একটি টিম দল এখানে আসবে, শীর্ষ নেতারা এখানে আসবেন, তাদের সাথে বৈঠকটি হবে। বৈঠক হওয়ার পরে আসলে কি সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বিস্তারিত জানাবেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে গণমাধ্যম কর্মীরা আছেন। আমরা যেহেতু ভিতরে আমরা কিছুক্ষণ ছিলাম, অবশ্য আমরা বৈঠকটি দেখে আমরা এখানে আসছি আর কি। তো বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই বিজন, বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।